আসসালামু আলাইকুম। সকলকে ফাতেমাস লার্নিং একাডেমিতে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে যেই টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে অ্যাকাউন্টিং বেসিক। এই অংশে মূলত আমি আলোচনা করব অ্যাকাউন্টিং কাকে বলে। আপনারা হয়তোবা অনেকেই জানেন অ্যাকাউন্টিংয়ের বাংলা হচ্ছে হিসাব বিজ্ঞান। অ্যাকাউন্টিং ইকুয়েশন, হিসাব বিজ্ঞানের সমীকরণ। হিসাব বিজ্ঞানের একটি বেসিক সমীকরণ রয়েছে যেটি হচ্ছে এ ইকুয়াল টু এল প্লাস ওই। এখানে এ বলতে অ্যাসেট সম্পদ, এল বলতে লাইবিলিটিস দায়, ওই বলতে ওনার্স ইকুইটি মালিকানা সত্ত্ব। পরবর্তীতে আমি অ্যাকাউন্টিং ইকুয়েশন নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। ডেবিট অ্যান্ড ক্রেডিট রুলস অফ অ্যাকাউন্টিং, যেটিকে আমরা গোল্ডেন রুলস অফ ডেবিট অ্যান্ড ক্রেডিট বলে থাকি, অ্যান্ড এক্সাম্পলস অফ সাম অ্যাসেট, লাইবিলিটিস, রেভিনিউ অ্যান্ড এক্সপেন্স। সর্বপ্রথম আমি আপনাদের সাথে যেই টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে অ্যাকাউন্টিং বা হিসাব বিজ্ঞান কাকে বলে। হিসাব বিজ্ঞান হচ্ছে একটি প্রতিষ্ঠানের যাবতীয় লেনদেন সমূহ হিসাবের বইতে লিপিবদ্ধ করা এবং ব্যবহারীদের কাছে প্রয়োজনীয় তথ্য সরবরাহ করা। এজন্য ওয়েগেন্ট, কাইসু অ্যান্ড ক্যামেল বলেছেন, অ্যাকাউন্টিং ইজ অ্যান ইনফরমেশন সিস্টেমস দ্যাট আইডেন্টিফাইজ, records and communicates the economic events of an organization to interested users. এখানে মূলত বোঝানো হয়েছে একটা প্রতিষ্ঠানের যাবতীয় লেনদেন সমূহ হিসাবের বইতে লিপিবদ্ধ করা হয় এবং ব্যবহারীদের কাছে প্রয়োজনীয় তথ্য সরবরাহ করা হয়। আপনারা একটা জিনিস খেয়াল করবেন, সাধারণত আমরা একটা ব্যবসা কেন করি? আমরা একটা ব্যবসা করি মুনাফা অর্জনের উদ্দেশ্যে। ব্যবসা প্রতিষ্ঠান মুনাফা অর্জনের উদ্দেশ্যে প্রতিনিয়ত অনেক ধরনের লেনদেন করে থাকে। তাহলে আমরা কি বলতে পারি যে সকল ধরনের ঘটনা আমরা হিসাবের বইতে লিপিবদ্ধ করি? না, আমরা ঘটনাকে হিসাবের বইতে লিপিবদ্ধ করি না, আমরা লেনদেনগুলোকে হিসাবের বইতে লিপিবদ্ধ করে থাকি। তাহলে ঘটনা এবং লেনদেনের মধ্যে পার্থক্য কি? যে সকল ঘটনাকে টাকার অঙ্কে পরিমাপ করা যায় সেগুলোকে আমরা লেনদেন বলে থাকি। আমি যদি একটি উদাহরণের সাহায্যে বলি, মনে করেন আপনার প্রতিষ্ঠানের একজন এমপ্লয়ি মারা গিয়েছে। এটি আমরা হিসাবের বইতে লিপিবদ্ধ করব না, কেননা এটিকে টাকার অঙ্কে পরিমাপ করা যাবে না, এটি একটি ঘটনা। কিন্তু আমি যদি বলি প্রতিষ্ঠান তার এমপ্লয়িকে 50,000 টাকা বেতন প্রদান করেছে, তাহলে এটি একটি লেনদেন, কারণ এটিকে টাকার অঙ্কে পরিমাপ করা যাবে, সুতরাং এটিকে আমরা হিসাবের বইতে লিপিবদ্ধ করব। পরবর্তীতে আমি আপনাদের সাথে যেই বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে অ্যাকাউন্টিং ইকুয়েশন, হিসাব বিজ্ঞানের সমীকরণ। অ্যাকাউন্টিং ইকুয়েশন, হিসাব বিজ্ঞানের সমীকরণ। হিসাব বিজ্ঞানের একটি বেসিক ইকুয়েশন রয়েছে যেটি হচ্ছে এ ইকুয়াল টু এল প্লাস ওই। এখানে এ বলতে অ্যাসেট সম্পদ, এল বলতে লাইবিলিটিস দায়, ওই বলতে ওনার্স ইকুইটি মালিকানা সত্ত্ব। তাহলে ইকুয়েশনটা কি দাঁড়ালো? ইকুয়েশনটা হচ্ছে অ্যাসেট ইকুয়াল টু লাইবিলিটিস প্লাস ওনার্স ইকুইটি। আপনারা একটু খেয়াল করেন, অ্যাসেট কাকে বলে? অ্যাসেট হচ্ছে একটি ব্যবসা প্রতিষ্ঠানের রিসোর্সেস, ব্যবহারযোগ্য সম্পদ। যেমন কি হতে পারে? যেমন হতে পারে ক্যাশ, ফার্নিচার, বিল্ডিং, মেশিনারি, আরও অনেক প্রকার অ্যাসেট হতে পারে। লাইবিলিটিস কি? লাইবিলিটিস হচ্ছে টোটাল অ্যাসেটের এগেনস্টে ডিফারেন্ট পার্টিজের ক্লেম। কাদের ক্লেম? ডিফারেন্ট পার্টিজের। যেমন আমি যদি বলি অ্যাকাউন্ট পেয়েবল, অ্যাকাউন্ট পেয়েবল, অ্যাকাউন্ট পেয়েবল পাওনাদার। পাওনাদারকে? পাওনাদার হচ্ছে ওই সকল ব্যক্তি বা প্রতিষ্ঠান যারা আপনার ব্যবসার নিকট টাকা পাবে। পাওনাদার হচ্ছে ওয়ান কাইন্ড অফ লাইবিলিটিস। ওনার্স ইকুইটি মালিকানা সত্ত্ব। মালিকানা সত্ত্ব কি?
মালিকানা সত্ত্ব হচ্ছে টোটাল অ্যাসেটের অ্যাগেনস্টে মালিকের যেই দাবি থাকে, তাহলে কি বলতে পারি? ওনার্স ক্লেম, মালিকের দাবি। তাহলে অ্যাকাউন্টিংয়ের বেসিক ইকুয়েশনটা হচ্ছে অ্যাসেট ইকুয়াল টু লাইবিলিটিস প্লাস ওনার্স ইকুইটি। আপনারা সবসময় মনে রাখবেন, যেহেতু এখানে ইকুয়াল সাইনটা ইউজ করা হয়েছে, ইকুয়ালের দুই পাশ সবসময় সমান হবে। যেমন আমি যদি বলি একটা ব্যবসা প্রতিষ্ঠানের জন্য অ্যাসেট হচ্ছে 5,000 টাকা, লাইবিলিটিস হচ্ছে 3,000 টাকা, তাহলে ওনার্স ইকুইটি কত হবে? তাহলে আপনারা দেখেন ইকুয়ালের দুই পাশ যেহেতু সমান হবে, তাহলে কত হবে? তাহলে আমি বলতে পারি ওনার্স ইকুইটি হবে 5,000 মাইনাস 3,000 ইকুয়াল টু 2,000 টাকা। তাহলে আপনারা দেখেন এই পাশে 5,000 আর এই পাশে যদি আমি 3,000-এর সাথে 2,000 লিখি, তাহলে এই পাশেও কিন্তু আমাদের 5,000 টাকা হচ্ছে। তাহলে আমরা কি বলতে পারি? অ্যাসেট ইকুয়াল টু লাইবিলিটিস প্লাস ওনার্স ইকুইটি। আপনারা একটু খেয়াল করবেন, বেসিক ইকুয়েশন হচ্ছে এ ইকুয়াল টু এল প্লাস ওই। এই ইকুয়েশনটাকে যদি আমি এক্সপান্ড করি, বৃদ্ধি করি, তাহলে আমরা আরেকটা নতুন ইকুয়েশন পাই, যেটাকে আমরা এক্সপান্ডেড অ্যাকাউন্টিং ইকুয়েশন বলে থাকি। তাহলে এক্সপান্ডেড অ্যাকাউন্টিং ইকুয়েশনটা কি? সেটি হচ্ছে এ ইকুয়াল টু এল প্লাস সি প্লাস আর মাইনাস ই মাইনাস ডি, যেখানে এ এবং এল অ্যাসেট লাইবিলিটিস, সি ক্যাপিটাল মূলধন, আর রেভিনিউ আয়, ই এক্সপেন্স ব্যয়, ডি ড্রয়িংস উত্তোলন। এই ইকুয়েশনটাকে ভেঙে আমি বড় ইকুয়েশনটা লিখেছি। এখানে এ এল তাদের নিজস্ব জায়গায় আছে, তাহলে ওইকে ভেঙে আমি এই চারটা লিখলাম, সি প্লাস আর মাইনাস ই মাইনাস ডি। তাহলে যদি কখনো আপনাদেরকে কোয়েশ্চেন করা হয় কোন কোন আইটেম দ্বারা ওনার্স ইকুইটি বৃদ্ধি বা হ্রাস পায়, ইনক্রিজ বা ডিক্রিজ হয়, তাহলে বলতে হবে ক্যাপিটাল, রেভিনিউ, এক্সপেন্স, ড্রয়িংস। এই চারটা আইটেম দ্বারা ওনার্স ইকুইটি বা মালিকানা সত্ত্ব হ্রাস বা বৃদ্ধি পেতে পারে। এখানে আরেকটা জিনিস আপনারা খেয়াল করবেন, সি এবং আর এর সামনে আমরা প্লাস চিহ্ন ইউজ করেছি, ই এবং ডির সামনে আমরা মাইনাস চিহ্ন ইউজ করেছি। তাহলে আপনাদের বুঝতে হবে ক্যাপিটাল এবং রেভিনিউ, ক্যাপিটাল এবং রেভিনিউ এই দুইটা দ্বারা মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে, ইনক্রিজ হবে, এজন্য আমরা প্লাস চিহ্নটা ইউজ করেছি। অপরদিকে এক্সপেন্স এবং ড্রয়িংস দ্বারা মালিকানা সত্ত্ব হ্রাস পাবে, ডিক্রিজ হবে, এজন্য এই দুইটার সামনে আমরা মাইনাস চিহ্নটা ইউজ করেছি। তাহলে অ্যাকাউন্টিংয়ের বেসিক ইকুয়েশনকে আমরা এক্সপান্ড করতে পারি। ক্যাপিটাল মূলধন কি? ক্যাপিটাল হচ্ছে কন্ট্রিবিউশন বাই ওনার। মালিক যদি ব্যবসায় কিছু কন্ট্রিবিউট করে, মনে করা হচ্ছে মালিক ব্যবসা শুরু করার সময় ব্যবসায় 1,00,000 টাকা ইনভেস্ট করেছে, তাহলে এটাকে আমরা কি বলতে পারি? যে মালিক ক্যাপিটাল বাবদ ব্যবসায় 1,00,000 টাকা নিয়ে এসেছে। রেভিনিউ আয়, রেভিনিউ কি? টোটাল ইনকাম বিফোর এক্সপেন্স। আপনি মনে করেন আপনার ব্যবসা প্রতিষ্ঠানটা হচ্ছে সার্ভিস প্রোভাইড করবে, এই টাইপের কোনো ব্যবসা প্রতিষ্ঠান, তাহলে সার্ভিস প্রোভাইড করতেছে, তার আয় হচ্ছে, তাহলে আমরা কি বলতে পারি? টোটাল ইনকাম বিফোর এক্সপেন্স, এটা হলো রেভিনিউ বা আয়। এক্সপেন্স ব্যয়, এক্সপেন্স কি? কস্টের যে অংশটা অলরেডি ইনকার্ড হয়ে গিয়েছে, তাহলে আমরা কি বলতে পারি? কস্টের ওই সকল অংশকে আমরা এক্সপেন্স বলবো যেটা ইনকার্ড হয়ে গেছে। আমি যদি একটা এক্সাম্পল দেই, সাপোজ মনে করেন ব্যবসা প্রতিষ্ঠান বেতন প্রদান করেছে 50,000 টাকা, তাহলে কি এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো স্যালারি এক্সপেন্স।
বেতন। ড্রয়িংস উত্তোলন। উত্তোলন কি? মালিক ব্যবসা থেকে যদি নগদ টাকা বা কোনো পণ্যদ্রব্য নিজ প্রয়োজনে তুলে নিয়ে যায় সেটাকে আমরা ড্রয়িংস বাংলায় উত্তোলন বলে থাকি। ডেবিট অ্যান্ড ক্রেডিট রুলস অথবা গোল্ডেন রুলস অফ ডেবিট অ্যান্ড ক্রেডিট। সর্বপ্রথম আমি আপনাদের সাথে যেই বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ডেবিট অ্যান্ড ক্রেডিট। ডেবিটকে আমরা সংক্ষেপে ডিআর বলতে পারি এবং ক্রেডিটকে আমরা সংক্ষেপে সিআর বলতে পারি। এটা একটা অ্যাকাউন্ট। একটা অ্যাকাউন্টের বাম দিকে যদি আমরা কোনো একটা অ্যামাউন্টকে রেকর্ড করি তাহলে সেটিকে বলবো আমরা ডেবিট। বাম দিকে যদি আমরা রেকর্ড করি তাহলে ক্রেডিট কি? কোনো একটা অ্যামাউন্টকে যদি আমরা একটা অ্যাকাউন্টের ডান দিকে রেকর্ড করি তাহলে সেটি হচ্ছে ক্রেডিট। পরবর্তীতে যখন আমি আপনাদেরকে হিসাবের বই, সর্বপ্রথম বই জাবেদা নিয়ে আলোচনা করব তখন আপনাদের ডেবিট এবং ক্রেডিট আমি বিস্তর আলোচনা করব। তার আগে যেটা আমাদের জানতে হবে সেটি হচ্ছে ডেবিট অ্যান্ড ক্রেডিটের কি কি রুলস আছে। আমি যদি একটু আগে যাই তাহলে আমরা কি দেখেছিলাম যে অ্যাকাউন্টিংয়ের বেসিক ইকুয়েশন হচ্ছে A=L+OE। ইকুয়েশনটাকে যদি আমি বৃদ্ধি করি তাহলে পাচ্ছি A=L+C+R - E - D। আপনারা একটু খেয়াল করেন, এই ইকুয়েশনের ডান দিকে দুইটি আইটেমের সামনে মাইনাস চিহ্ন ইউজ করা হয়েছে, এক্সপেন্স এবং ড্রয়িংস। এই ডান দিকের আইটেমগুলো যদি আমি বাম দিকে নিয়ে আসি তাহলে মাইনাসটা কি হয়ে যাবে? মাইনাস চিহ্নগুলো প্লাস হয়ে যাবে। তাহলে ইকুয়েশনটা আমি কি বলতে পারি? A+E+D =L+C+R। বাম পাশে 3টা, ডান পাশে 3টা, আমাদের টোটাল আমরা এলিমেন্ট পেলাম, উপাদান পেলাম 6টা। এই 6টা এলিমেন্টই আমি এখানে লিখেছি। দেখেন, অ্যাসেট, এক্সপেন্স, ড্রয়িংস, লাইবিলিটিস, ক্যাপিটাল, রেভিনিউ। মনে রাখার জন্য আপনারা একটু খেয়াল করেন, বাম পাশের এই 3টা যদি ইনক্রিজ হয়, কি হয়? যদি ইনক্রিজ হয় তাহলে ডেবিট। আর যদি বাম পাশের এই 3টা আইটেম ডিক্রিজ হয় তাহলে ক্রেডিট। বাম পাশের এই 3টার বিপরীত হচ্ছে ডান পাশের এই 3টা। তাহলে আমরা কি পেলাম? লাইবিলিটিস, ক্যাপিটাল, রেভিনিউ যদি ইনক্রিজ হয় তাহলে ক্রেডিট। আমি কি বলেছি? বাম পাশ থেকে ডান পাশ হচ্ছে উল্টা হবে। আর যদি ডিক্রিজ হয় তাহলে কি হবে? তাহলে হবে ডেবিট। আমি ডেবিট এবং ক্রেডিটকে বোঝানোর জন্যে আপনাদেরকে একটি উদাহরণ দিচ্ছি। মালিক ব্যবসা শুরু করার সময় 1 লাখ টাকা ব্যবসায় বিনিয়োগ করেছে। আপনারা সব সময় ব্যবসার পয়েন্ট অফ ভিউ থেকে চিন্তা করবেন। হিসাবের সর্বপ্রথম বই হচ্ছে জার্নাল, যেটাকে বাংলায় আমরা জাবেদা বলি। একটি জাবেদার নর্মালি 2টা সাইড থাকে, একটা ডেবিট সাইড, একটা ক্রেডিট সাইড। আমি এই ইকুয়েশনের মাধ্যমে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। তাহলে দেখেন এখানে কি হলো, ব্যবসার পয়েন্ট অফ ভিউ থেকে যদি আমি চিন্তা করি তাহলে ব্যবসায়ের একদিকে ক্যাশ টাকা বাড়বে, অন্যদিকে ব্যবসায়ের মূলধন বাড়বে। তাহলে আমাদের ইকুয়েশনটা কি ছিল? আমাদের ইকুয়েশনটা ছিল A+E+D =L+C+R। আমি কি বলেছিলাম? যে অ্যাসেট যদি ইনক্রিজ হয় তাহলে ডেবিট। আপনারা একটু খেয়াল করবেন, মালিক ব্যবসায় ক্যাশ নিয়ে আসছে, তাহলে ব্যবসায় কি বেড়েছে? ব্যবসায় ক্যাশ বেড়েছে, নগদ টাকা বেড়েছে। তাহলে ক্যাশ কি? ক্যাশ হচ্ছে ওয়ান কাইন্ড অফ অ্যাসেট। অ্যাসেট যদি ইনক্রিজ হয় তাহলে ডেবিট। তাহলে আমরা এখানে জার্নালটা কি লিখতে পারি? ক্যাশ ডেবিট 1 লাখ।
অপরদিকে ব্যবসায়ের মূলধন বেড়েছে। মূলধনের ইংলিশ কি? ক্যাপিটাল। আপনারা একটু দেখেন, ক্যাপিটাল ক্যাপিটাল যদি ইনক্রিজ হয় তাহলে ক্রেডিট। তাহলে ক্যাপিটাল যদি ইনক্রিজ হয়, ক্যাপিটাল ক্রেডিট কত টাকা? 1 লাখ। তাহলে আমরা কি দেখলাম যে এটা একটা জার্নাল, জাবেদা। একটা জাবেদার দুইটা সাইড থাকবে, একটা ডেবিট সাইড, একটা ক্রেডিট সাইড। কোনটা ডেবিট হবে এবং কোনটা ক্রেডিট হবে আমরা এই ইকুয়েশন দিয়ে আমরা মনে রাখবো। আমি আবারও আপনাদের সুবিধার্থে বলছি, অ্যাসেট, এক্সপেন্স, ড্রয়িংস, এই তিনটা যদি ইনক্রিজ হয় তাহলে কি হবে? এই তিনটা যদি ইনক্রিজ হয় তাহলে ডেবিট, আর যদি এই তিনটা যদি ডিক্রিজ হয় তাহলে ক্রেডিট। অপরদিকে লাইবিলিটিস, রেভিনিউ, ক্যাপিটাল, এই তিনটা যদি ইনক্রিজ হয় তাহলে বিপরীত, তাহলে হচ্ছে ক্রেডিট, আর যদি ডিক্রিজ হয় তাহলে ডেবিট। এটি হচ্ছে ডেবিট অ্যান্ড ক্রেডিট রুলস অথবা গোল্ডেন রুলস অফ ডেবিট অ্যান্ড ক্রেডিট। লিস্ট অফ সাম, অ্যাসেট, লাইবিলিটিস, রেভিনিউ অ্যান্ড এক্সপেন্স। আমরা যখন অ্যাকাউন্টিংয়ের ম্যাথ করতে যাব তখন আমাদের কিছু অ্যাসেট, কিছু লাইবিলিটিস, কিছু রেভিনিউ এবং কিছু এক্সপেন্স সম্পর্কে ধারণা থাকতে হবে। আমি এখানে কিছু অ্যাসেটের নাম লিখেছি, আরও অনেক ধরনের অ্যাসেট আছে, কিন্তু সাধারণত এই অ্যাসেটগুলা বারবার আমাদের হিসাব বিজ্ঞানে চলে আসে। তাহলে আপনারা এখানে দেখেন, ক্যাশ, নগদ টাকা। নগদ টাকা একটা ব্যবসা প্রতিষ্ঠানের জন্য অ্যাসেট। ইনভেস্টমেন্ট, বিনিয়োগ। বিনিয়োগ ওয়ান কাইন্ড অফ অ্যাসেট। খুব ইম্পর্ট্যান্ট হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবল, যেটাকে আমরা মাঝে মাঝে ডেটর বলে থাকি, যেটার বাংলা হচ্ছে দেনাদার। দেনাদারকে আপনার ব্যবসা প্রতিষ্ঠান যদি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নিকট টাকা পায়, যেমন কি হতে পারে, আপনি কাউকে সেবা প্রদান করেছেন, সে আপনাকে এখনও টাকা দেয় নাই, ওই ব্যক্তি বা প্রতিষ্ঠানের নিকট আপনি টাকা পাবেন, সেটি হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবল অথবা ডেটর, দেনাদার। দেনাদার আপনার জন্য ওয়ান কাইন্ড অফ অ্যাসেট। নোট রিসিভেবল, যেটার বাংলা হচ্ছে প্রাপ্য বিল। একটু খেয়াল করেন, অ্যাকাউন্ট রিসিভেবল, নোট রিসিভেবল, তাহলে কি পেলাম? কোনো একটা আইটেমের শেষে যদি রিসিভেবল কথাটা বলা থাকে তাহলে সেটি অ্যাসেট হয়ে যাবে। ইনভেন্টরি, স্টক, পণ্যদ্রব্য ব্যবসার জন্য অ্যাসেট। সাপ্লাই, সরবরাহ, অ্যাসেট। সাপ্লাই কি? সাপ্লাই হচ্ছে আপনার ব্যবসা পরিচালনার জন্য প্রতিনিয়ত আপনার যেই জিনিসগুলো প্রয়োজন হবে। যেমন আমি বলতে পারি যে একটা শিক্ষা প্রতিষ্ঠানের জন্য ডাস্টার, মার্কার, এগুলো হচ্ছে তাদের জন্য হচ্ছে সাপ্লাই। আপনি যখন এগুলো পারচেস করে নিয়ে আসবেন তখন সেগুলো হচ্ছে আপনার প্রতিষ্ঠানের জন্য অ্যাসেট। প্রিপেড এক্সপেন্স, খুব ভালো করে খেয়াল করেন, প্রিপেড এক্সপেন্সের বাংলা হচ্ছে অগ্রিম ব্যয়। এখানে যদিও এক্সপেন্স কথাটা আছে, আমরা জানি এক্সপেন্স মানে হচ্ছে ব্যয়, কিন্তু আপনারা মনে রাখবেন একটা এক্সপেন্সের সামনে যদি প্রিপেড, অগ্রিম কথাটা বলা থাকে তাহলে এই এক্সপেন্সটা আপনার অ্যাসেট হয়ে যাবে। যেমন আমি যদি বলি 3 মাসের বাড়ি ভাড়া অগ্রিম প্রদান করা হয়েছে, তাহলে দেখেন বাড়ি ভাড়া, রেন্ট, রেন্ট ওয়ান কাইন্ড অফ এক্সপেন্স, কিন্তু আপনি 3 মাসের অগ্রিম প্রদান করেছেন, দ্যাট মিন্স হচ্ছে প্রিপেড রেন্ট হবে। তাহলে প্রিপেড রেন্ট হচ্ছে ওয়ান কাইন্ড অফ অ্যাসেট। ল্যান্ড, আমরা জানি বিল্ডিং, মেশিনারি, ইকুইপমেন্ট, এই 4টা আইটেম হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠানের জন্য অ্যাসেট। গুডউইল, গুডউইল হচ্ছে সুনাম, আপনার ব্যবসায়ের যেই সুনাম রয়েছে এই সুনামটা হচ্ছে আপনার ব্যবসার জন্য অ্যাসেট। প্রিলিমিনারি এক্সপেন্স, এটাও একটু খেয়াল করেন, যদি এখানে এক্সপেন্স কথাটা বলা আছে, প্রিলিমিনারি এক্সপেন্সের বাংলা হচ্ছে প্রাথমিক খরচ। ব্যবসা শুরু করার সময় আপনার কিছু খরচ হয় যেটাকে আমরা প্রাথমিক খরচ বলি, এটাও ওয়ান কাইন্ড অফ অ্যাসেট। এছাড়াও আরও বিভিন্ন ধরনের অ্যাসেট আছে, পরবর্তীতে যখন আমরা আলোচনা করব তখন আমরা সেটা দেখব। লাইবিলিটিস, এখানে কিছু লাইবিলিটিসের উদাহরণ দেওয়া হয়েছে, আপনারা একটু লক্ষ্য করেন। অ্যাকাউন্ট পেবল, যেটিকে আমরা মাঝে মাঝে ক্রেডিটর বলে থাকি, ক্রেডিটরের বাংলা হচ্ছে পাওনাদার। পাওনাদারকে
পাওনাদার হচ্ছে ওই সকল ব্যক্তি বা প্রতিষ্ঠান যে আপনার ব্যবসায়ের নিকট টাকা পাবে। যেহেতু আপনার ব্যবসার নিকট টাকা পাবে, সেহেতু আপনার ব্যবসায়ের দায়বদ্ধতা আছে, সেহেতু এটি ওয়ান কাইন্ড অফ লাইবিলিটিস। নোট পেবল, প্রদেয় বিল। আপনারা একটু খেয়াল করবেন, যদি কোনো আইটেমের শেষে পেবল কথাটা বলা থাকে, অ্যাকাউন্ট পেবল, নোট পেবল, তাহলে এই টাইপের আইটেমগুলো লাইবিলিটিস হয়ে যাবে। যেমন আমি যদি বলি ইনকাম ট্যাক্স পেবল, স্যালারি পেবল। স্যালারির শেষে যদি এক্সপেন্স কথাটা বলা থাকে তাহলে সেটা হচ্ছে এক্সপেন্স, বাট যদি পেবল কথাটা বলা থাকে তাহলে সেটা ওয়ান কাইন্ড অফ লাইবিলিটিস হয়ে যাবে। অ্যাক্রুড এক্সপেন্স, বকেয়া ব্যয়। একটু খেয়াল করেন, এখানে এক্সপেন্স ব্যয় কথাটা বলা আছে, কিন্তু কোনো একটা ব্যয়ের সামনে যদি অ্যাক্রুড বকেয়া কথাটা বলা থাকে তাহলে এই এক্সপেন্সটা ওয়ান কাইন্ড অফ লাইবিলিটিস হয়ে যাবে। যেমন আমি যদি বলি অ্যাক্রুড স্যালারি, অ্যাক্রুড স্যালারির বাংলা হচ্ছে বকেয়া বেতন। বকেয়া বেতনটা কি? বকেয়া বেতন হচ্ছে আপনার প্রতিষ্ঠানের বেতন দেওয়ার সময় হয়েছে তার এমপ্লয়িদের, কিন্তু এখনও বেতন প্রদান করে নাই, তাহলে ওই সকল ব্যক্তির কাছে আপনার ব্যবসার দায়বদ্ধতা রয়েছে, সেজন্য অ্যাক্রুড স্যালারি ওয়ান কাইন্ড অফ লাইবিলিটিস। তাহলে কি পেলাম? এক্সপেন্সের সামনে প্রিপেড কথাটা, অগ্রিম কথা বলা থাকলে সেটা ওয়ান কাইন্ড অফ অ্যাসেট হয়ে যাবে। এক্সপেন্সের সামনে অ্যাক্রুড বকেয়া কথাটা বলা থাকলে সেটা ওয়ান কাইন্ড অফ লাইবিলিটিস হয়ে যাবে। অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, পুঞ্জভূত অবচয়। ডেপ্রিসিয়েশন কি? ডেপ্রিসিয়েশনের বাংলা হচ্ছে অবচয়। ডেপ্রিসিয়েশন হচ্ছে ব্যবহারজনিত কারণে যদি কোনো সম্পত্তির ভ্যালু কমে যায়। যেমন আমি যদি বলি আপনি 1 বছর আগে একটা ফার্নিচার নিয়ে আসছেন 5,000 টাকা দিয়ে, 1 বছর ব্যবহার করার পরে এটার মূল্য হয়েছে 4,000 টাকা, তাহলে মূল্য কত টাকা কমে গেল? 1,000 টাকা। এই 1,000 টাকাটা হচ্ছে আপনার অবচয়, ব্যবহারজনিত কারণে আপনার সম্পত্তির ভ্যালুটা কমে গিয়েছে। এবং এই যে এই অবচয়টা হচ্ছে একটা নন ক্যাশ এক্সপেন্স। কেন নন ক্যাশ এক্সপেন্স? একটু খেয়াল করেন, এই 1,000 টাকার জন্য কিন্তু আপনার পকেট থেকে কোনো ক্যাশ টাকা চলে যায়নি। এই 1,000 টাকার ফলে আপনার একটা অ্যাসেটের ভ্যালু কমে গিয়েছে। যেহেতু পকেট থেকে নতুন করে কোনো ক্যাশ টাকা চলে যাচ্ছে না, সেহেতু এটা হচ্ছে নন ক্যাশ এক্সপেন্স। এই ডেপ্রিসিয়েশনটাকে যখন আমরা অ্যাকুমুলেটেড করি, পুঞ্জীভূত করি, দ্যাট মিনস জমিয়ে দেখাই, তখন সেটা ওয়ান কাইন্ড অফ লাইবিলিটিস হয়ে যায়। লাস্ট যে আইটেম, এটা অনেক ইম্পর্ট্যান্ট একটা আইটেম, একটু খেয়াল করেন, আনআর্নড রেভিনিউ, যেটার বাংলা হচ্ছে অনুপার্জিত আয়। অনুপার্জিত আয়টা কি? অনুপার্জিত আয়টা হচ্ছে সেবা না দিয়ে টাকা গ্রহণ। সেবা না দিয়ে টাকা গ্রহণ। যেহেতু সেবা না দিয়ে তারা টাকা নিয়ে নিচ্ছে, সেহেতু ওই ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে তাদের দায়বদ্ধতা আছে, সেহেতু এটা ওয়ান কাইন্ড অফ লাইবিলিটিস। আমি যদি ছোট্ট একটা এক্সাম্পল দিই, আপনারা একটু খেয়াল করেন, আমরা যখন পার্কে ঘুরতে যাই তখন পার্কে ঢোকার আগে তারা আমাদের কাছ থেকে টিকিট বাবদ কিছু টাকা নিয়ে নেয়, তাহলে ওই যে পার্কের মালিকের কাছে এটা কি? ওদের কাছে এটা হচ্ছে আনআর্নড রেভিনিউ, অনুপার্জিত আয়। কেননা আমরা এখনও পার্কের ভিতরে ঢুকিনি, ওরা আমাদেরকে সেবা না দিয়ে আমাদের কাছ থেকে টাকা নিয়ে নিচ্ছে, তাহলে এটা কি? এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ লাইবিলিটিস। রেভিনিউ, আয়, এক্সপেন্স, ব্যয়। এখানে কিছু রেভিনিউ এবং এক্সপেন্সের উদাহরণ দেওয়া হলো। আপনারা একটু খেয়াল করেন, সেলস বাংলা হচ্ছে বিক্রয়। আপনার প্রতিষ্ঠান যদি কোনো কিছু বিক্রি করে তাহলে সেখান থেকে তাদের আয় হবে, সেজন্য এটা ওয়ান কাইন্ড অফ রেভিনিউ। অপরদিকে পারচেস, যেটার বাংলা হচ্ছে ক্রয়। আপনার প্রতিষ্ঠান যদি কোনো কিছু কারো কাছ থেকে কিনে নিয়ে আসে তাহলে সেটা আপনার প্রতিষ্ঠানের জন্য এক্সপেন্স হবে। একটু খেয়াল করেন, সেলস রেভিনিউ, বাট সেলস রিটার্ন বিক্রয় ফেরত এবং সেলস ডিসকাউন্ট বিক্রয় বাট্টা, এই দুটা হচ্ছে আপনার এক্সপেন্স। অপরদিকে পারচেস এক্সপেন্স, বাট পারচেস রিটার্ন
ক্রয় ফেরত এবং পারচেস ডিসকাউন্ট ক্রয় বাট্টা, এই দুটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ রেভিনিউ, আয়। সার্ভিস রেভিনিউ, রেভিনিউ কথাটা বলা আছে, সেবা আয়, যেহেতু আয় কথাটা বলা আছে এটা রেভিনিউর আন্ডারে যাবে। গেইন অর প্রফিট অন সেল অফ অ্যাসেট, একটু খেয়াল করেন, কোনো একটা অ্যাসেট বিক্রি করার ফলে সেখান থেকে যদি আপনার লাভ হয়, প্রফিট হয়, তাহলে সেটা ওয়ান কাইন্ড অফ রেভিনিউর আন্ডারে আমরা দেখাবো। অপরদিকে একটু খেয়াল করেন, রেন্ট ভাড়া, ইন্টারেস্ট সুদ, স্যালারি বেতন, অ্যাডভার্টাইজিং বিজ্ঞাপন, এই সকল আইটেমের শেষে এক্সপেন্স কথাটা যদি বলা থাকে তাহলে এগুলো হচ্ছে এক্সপেন্স হয়ে যাবে, যেমন স্যালারি এক্সপেন্স, অ্যাডভার্টাইজিং এক্সপেন্স, রেন্ট এক্সপেন্স, ইন্টারেস্ট এক্সপেন্স। 5 নাম্বার লস অন সেল অফ অ্যাসেট। একটু আগে আমি বলেছি যে অ্যাসেট সেল করার ফলে যদি লাভ হয় তাহলে রেভিনিউ, অপরদিকে অ্যাসেট সেল করার ফলে যদি লস হয়, ক্ষতি হয়, তাহলে সেটা আমরা এক্সপেন্সের আন্ডারে দেখাবো। ডেপ্রিসিয়েশন বাংলা হচ্ছে অবচয়। ডেপ্রিসিয়েশনটা কি? ব্যবহারজনিত কারণে যদি কোনো সম্পত্তির ভ্যালু কমে যায় তাহলে যতটুকু ভ্যালু কমবে সেটা হচ্ছে আমাদের ডেপ্রিসিয়েশন। এটা ওয়ান কাইন্ড অফ নন ক্যাশ এক্সপেন্স। ডেপ্রিসিয়েশন কেন নন ক্যাশ এক্সপেন্স? একটু খেয়াল করেন, ডেপ্রিসিয়েশনের ফলে একটা অ্যাসেটের ভ্যালু কমে যাচ্ছে, আপনার পকেট থেকে কিন্তু নতুন করে কোনো ক্যাশ টাকা বের হয়ে যাচ্ছে না। যেহেতু ক্যাশ টাকা যাচ্ছে না সেহেতু এটা নন ক্যাশ এক্সপেন্স। বেড ডেপ্ট, কুরিন। কুরিন হচ্ছে ওয়ান কাইন্ড অফ এক্সপেন্স। কুরিনটা কি? কুরিন হচ্ছে যখন দেনাদারের কাছ থেকে কিছু টাকা পাওয়া যাবে না মনে করা হয়, যতটুকু টাকা পাওয়া যাবে না সেটা হচ্ছে বেড ডেপ্ট কুরিন। এটা ওয়ান কাইন্ড অফ এক্সপেন্স। ধন্যবাদ সবাইকে।